কি অবস্থা বলা ভাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের প্রো একাডেমিক্স এর নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটি হলো বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি। আমরা মুখ দিয়ে যা বলতাছি, কথা বলতাছি, যা বলতেছি সবই হচ্ছে ধ্বনি। ধ্বনি হচ্ছে কি? ধ্বনি কি আমরা ১ম এ যদি বলি, ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজগুলি মানুষের ভাষার প্রধান অংশ, প্রধান উপাদান সেটাই হচ্ছে ধ্বনি। আমরা মুখ থেকে অনেক কিছুই বলতেছি, সবগুলাই ধ্বনি। এই ধ্বনিগুলাকে যখন তুমি লিখবা সেটা হয়ে গেল বর্ণ। দেখো কি বলছে? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। এটি ভাষার ক্ষুদ্রতম উপাদান। খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। এটি ভাষার ক্ষুদ্রতম উপাদান এবং এর সাহায্যেই শব্দ গঠিত হয়ে থাকে। বর্ণগুলো যখন একত্রিত হয় তখনই শব্দ গঠিত হয়ে থাকে। ১ম এ ধ্বনি, তারপরে বর্ণ, তারপরে শব্দ। তাহলে অক্ষর কি? উচ্চারণের ক্ষুদ্রতম অংশই হচ্ছে অক্ষর। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে এটা বুঝি। এই দেখো আমরা একটা ওয়ার্ড আছে, আচ্ছা ভাইয়া। আমাদের আশেপাশে অনেক বড় ভাইয়ারা আছে, ভাইয়া আপুরা আছে। তো বড় ভাইয়াদের তো আমরা নরমালি বলি হচ্ছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। দ্যাটস ইট। কিন্তু তোমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে যদি স্পেশালি মেয়ে থাকে তাহলে দেখবা আমরা বলবো যখন ভাইয়া, সে ভাইয়া বলবে না, সে এভাবে বলবে ভাইয়া। ভাইয়া বলার পর সে লিটারালি ৪ আলিফের একটা টান দিবে। এই ভাইয়ার মধ্যে স্পেশালিটি আছে একটা, যেটা আমরা আই গেস ছেলেরা বুঝতে পারবো না, বাট মেয়েরা ঠিকই বুঝবে। তো যাই হোক, তো আমরা এই ওয়ার্ডটাই নিলাম। ধরো এই যে ভাইয়া। ভাইয়া শব্দটির ধ্বনি বিশ্লেষণ যদি আমরা দেখি, অর্থাৎ আমরা ভাইয়া ওয়ার্ডটা যখন বলি তখন আমরা মুখ থেকে তো উচ্চারণ করতেছি। তো এটা যদি আমরা ধ্বনি বিশ্লেষণ করি তাহলে দেখো পাচ্ছি ভ, আ, ই, অন্ত্যুস্ত এবং স্বরে আ। এটার যখন আমরা লিখবো তখন আসে কি দেখো। ভাইয়া শব্দটা যখন আমরা লিখি তখন আমরা ৩ টা এটার অংশ পাই। একটা হচ্ছে ভা, রস্যই এবং অন্ত্যুস্তয় জফলা আকার। এই যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ৫ টা অক্ষর উচ্চারণ করা লাগছে, এটাকে আমরা যখন লিখবো তখন আমরা লিখতেছি ৩ টা অংশে। আর যখন এটা আমরা অক্ষর বিশ্লেষণ করব, এটা তো আমরা বর্ণ বিশ্লেষণ করলাম। অক্ষর বিশ্লেষণ করব তখন আমরা দেখো ৩ টা জিনিসই পাচ্ছি, ভয় আকার, রস্যই এবং অন্ত্যুস্ত জফলা। কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন আমরা পাচ্ছি কি? ভ, আ, ই, অন্ত্যুস্ত এবং আ। ভ, আ, ই, অ, আ অর্থাৎ ভাইয়া। আশা করি এটুকু তোমরা বুঝছো। তারপরে আমরা যদি আসি, আমরা এবার পড়বো স্পর্শধ্বনি। এটা থেকে প্রশ্ন পাবা। 95% ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন একটা পাবা। একটা না হলেও মাল্টিপল কোয়েশ্চেনও পাইতে পারো এখান থেকে। আসো তো আমরা এটা পড়ি। দেখো এটাকে বলা হয় যে এখানে যে মোট ২৫ টা বর্ণ আছে, ক থেকে ম পর্যন্ত ২৫ টা ধ্বনি আছে। এটা তো বর্ণ, কিন্তু অ্যাকচুয়ালি এটা ধ্বনি। আমরা লিখছি জন্য এটা বর্ণ। যদি আমরা মুখে উচ্চারণ বলি তাহলে হচ্ছে ধ্বনি। তো যাই হোক, এখানে যে ২৫ টা ধ্বনি আছে এটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি? এটাকে আমরা বলি স্পর্শধ্বনি। কেন ভাইয়া স্পর্শধ্বনি? স্পর্শধ্বনি হওয়ার কারণ হচ্ছে এগুলা যখন উচ্চারিত হয় তখন তোমার এই যে বাকযন্ত্র যেটা আছে, অর্থাৎ কণ্ঠ থেকে শুরু করে তোমার জিহ্বা পর্যন্ত, সরি ঠোঁট পর্যন্ত কোনো না কোনো জায়গায় এই জিনিসটা কোনো না কোনো জায়গা থেকে এটা উচ্চারিত হয়। এই কারণে এই যে সম্পূর্ণ ২৫ টা ধ্বনি এটাকে আমরা বলে থাকি স্পর্শধ্বনি। তো আসি এবার আমরা একটা একটা করে। এটা হচ্ছে বর্গের ১ম ধ্বনি, এটা ২য় ধ্বনি, এটা ৩য়, এটা ৪র্থ এবং এটা হচ্ছে ৫ম। আসলে একটা একটা করে ১ম এ আমরা বলি। ১ম এ আসি ১ম অংশটা। ক, খ, গ, ঘ এবং ঙ। উচ্চারণটা উম না, উচ্চারণটা ঙ। এই যে এই ৫ টা ধ্বনি সেটাকে আমরা বলে থাকি কণ্ঠধ্বনি। অর্থাৎ কি? এই কণ্ঠধ্বনি হলো এগুলো আমাদের কণ্ঠ থেকে সরাসরি উচ্চারিত হচ্ছে। এই কারণে এই ১ম যে ৫ টা ধ্বনি আছে বা বর্ণ আছে সেটাকে আমরা বলে থাকি কণ্ঠধ্বনি অথবা কণ্ঠবর্ণ। এরপরে আসি চ, ছ, জ, ঝ এবং নিয়। দেখো এই বর্ণগুলা চ, ছ, জ, ঝ, নিয়। আমরা বলে থাকি না, আমরা যখন চাটনি একটা ওয়ার্ড চিন্তা করো, চাটনি। চাটনি যখন খাও, এই যে তোমার জিহ্বাটা যে তালুতে আঘাত করতেছে না? তো চ দিয়ে দেখো চা, চা, এই যে চা। এই তোমার জিহ্বাটা উপরে তালুতে যে আঘাত করতেছে। এবং এগুলা যতগুলা এই ৫ টা বর্ণ আছে, ৫ টা বর্ণ সবগুলা উচ্চারণের সময় তোমার তালুতে যায় তোমার জিহ্বাটা আঘাত করবে। এই কারণে এটাকে বলা হয়ে থাকে তালব্য ধ্বনি বা তালব্য বর্ণ। এরপরে যদি আমরা আসি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই দেখো শেষে মূর্ধন্য আছে। মূর্ধন্য আছে মানে এই ধ্বনিটাকে বলবো আমরা মূর্ধন্য ধ্বনি। মূর্ধন্য ধ্বনি অথবা মূর্ধা ধ্বনি। অর্থাৎ এটি তোমার মূর্ধা বা মূর্ধ থেকে উচ্চারিত হচ্ছে, এই কারণে এই ধ্বনিগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এরপর একটা ত, থ, দ, ধ, দন্তের ন। লাস্টে দন্তের ন আছে। দন্ত, দন্ত থেকে উচ্চারিত। দন্তের ন মানে দন্ত থেকে উচ্চারিত। দন্ত মানে কি? দন্ত মানে তোমার দাঁত। এটা উচ্চারণের সময় তোমার দাঁতের সাহায্য লাগবে। দাঁতের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারবা না। এরপরে আসি লাস্ট প, ফ, ব, ভ এবং ম। ৫ টা বর্ণ। উচ্চারণ স্থান কি? উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে কি? ওষ্ঠ মানে দেখো ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে
ঠোঁট। দেখবা যে অনেক মেয়েরা আছে না, এই যে প্রথম লিপস্টিক দেওয়ার পর যখন আব্বায় ফোন দেয়, তখন কিন্তু বলবে না সে পাপ্পা, হ্যালো পাপ্পা। এমনি আমরা নরমালি পাপা কি পড়ি, কিন্তু এমনি বলবে না পাপ্পা, এরা বলবে ড্যাডি, হ্যালো ড্যাডি। দেখো এই যে লিপস্টিক দিছে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে ঠোঁটে ঠোঁট লাগলে, এই কারণে পাপা বল না, বলবে ড্যাডি। তাহলে এইটা হচ্ছে ওষ্ঠধ্বনি, অর্থাৎ তোমার ঠোঁটের সাহায্য লাগবে এইগুলা উচ্চারণের জন্য। এখন যেমন ধরো ফুল, এই দেখো ফুল, ফু ফু ফু, ফল জন্য তোমার এই ঠোঁটটা স্পর্শ করতে হচ্ছে, তাছাড়া তুমি পারবা না। তাহলে আমরা এখানে যদি দেখি, প্রথমে আসে পাঁচটা, যেটা প্রথম পাঁচটা হচ্ছে কণ্ঠ। কণ্ঠ, ক দিয়ে শুরু, কণ্ঠধ্বনি ক, এই যে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। চ ছ জ ঝ নিয়, এগুলা উচ্চারণের জন্য তোমার জিহ্বা তালুকে স্পর্শ করছে। মনে রাখবা চাটনি, চাটনি, এই যে চাটনি, এটা তোমার তালুকে স্পর্শ করছে, এই কারণে হচ্ছে তালব্য। লাস্টে মূর্ধন্য আছে, এই দেখো ট ঠ ড ঢ মূর্ধন্য, লাস্টে মূর্ধন্য আছে, মানে এটা হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, তাই এটা মূর্ধন্য ধ্বনি বা মূর্ধা ধ্বনি। ত থ দ ধ দন্তেন্ন, এগুলো উচ্চারণের জন্য তোমার এই যে দাঁত, দাঁতের সাহায্য লাগবে, এই কারণে এটা হচ্ছে দন্তন্য ধ্বনি, দন্ত ধ্বনি। এরপর আসি প ফ ব ভ ব, ওই যে ড্যাডি না বলে, সরি পাপা না বলে ড্যাডি, এই কারণে এটা হচ্ছে ওষ্ঠধ্বনি, তোমার ঠোঁটের সাহায্য লাগতেছে। এরপরে আসি আমরা আরেকটা কিছু জিনিস আছে এটার সাথেই, সেটা হচ্ছে ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি। আচ্ছা, ঘোষ অঘোষ পড়ার আগে আমরা পড়ে নেই কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ, তারপরে আমরা ঘোষ অঘোষে যাই। আসো, প্রথমে আমরা পড়ি কোনটি অল্প প্রাণ ধ্বনি এবং কোনটি মহাপ্রাণ ধ্বনি। দেখো বর্গের, এটা হচ্ছে 1 2, এটা 3, এটা 4 এবং এটা হচ্ছে 5। মনে রাখবা বর্গে প্রথমে আসে অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি কাকে বলে। অল্প প্রাণ ধ্বনি হচ্ছে সেই সকল ধ্বনি যেগুলো উচ্চারণের সময় ফুসফুস থেকে কম পরিমাণে বাতাস বের হয়, সেটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। আর যেটা উচ্চারণের সময় ফুসফুস থেকে বেশি পরিমাণে বাতাস বের হচ্ছে, সেটাই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ কম বাতাস, মহাপ্রাণে বেশি বাতাস বের হবে। তাহলে আসি প্রথম যেটা, বর্গের 1 আর 3, এই যে এই দুইটা হলো 13। দেখো 1 আর 3, এই দুইটা মিলে হয় 13। আর এই 2 আর 4, এই দুইটা আছে, এই দুইটা মিলে হচ্ছে 2 4 24। মাথায় রাখবা 13 ছোট, 13 ছোট 24 এর চেয়ে, তাই 13 হচ্ছে অল্প প্রাণ, 24 বড়, তাই ওটা হচ্ছে মহাপ্রাণ। আই থিংক এটা ক্লিয়ার। এরপরে যেটা আছে, এবং বর্গের যে 5 নাম্বার, এই যে এইটা অংশটা, এই 5 নাম্বার যে বর্গ, এটাকে বলা হয়ে থাকে নাসিক্য বর্ণ। কেমন নাসিক্য? নাকের সাহায্য লাগবে। যেমন ধরো নিয়, নিয়, আমরা নাক সারাতে পারবো না, যেমন নাক নিয়, সঠিকভাবে উচ্চারণ হবে না নিয় কথাটা। তো নাকের সাহায্য ছাড়া তুমি বর্ণগুলোকে উচ্চারণ করতে পারবা না, এই কারণে এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। এরপরে আমরা যে বিষয়টা পড়ি, আসলে এটা নিচে লিখি, এটা হচ্ছে বর্গের যে প্রথম দুইটা ধ্বনি আছে, এই যে এই দুইটা ধ্বনি, এই দুইটা ধ্বনিকে বলা হয়ে থাকে অঘোষ, আর এই তিনটাকে বলা হয়ে থাকে ঘোষ। এখন অঘোষ ধ্বনি কি আর ঘোষ ধ্বনি কি? অঘোষ ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় তোমার যে স্বরতন্ত্রীটা আছে, এটা অনুরণিত বা নড়বে না, একদম স্ট্রেট থাকবে, নড়বে না, সেটাই হচ্ছে তোমার অঘোষ ধ্বনি। আর নড়লে সেটা হচ্ছে ঘোষ ধ্বনি। যেমন দেখো ক, খ নড়ে নাই, কিন্তু যখন বলবা গ, এই যে গ যখন বলবা, তোমার এই যে অ্যাডামস আপেলটা আছে, এটা নিচের দিকে নামবে। ক খ, ওকে ডান। গ যখন বলবা, এটা একটু নড়বে। এই কারণে এই বর্গের তৃতীয় থেকে পঞ্চম এই অংশটাকে বলা হয়ে থাকে অঘোষ ধ্বনি। আর যখন প্রথম দুইটা, এই দুইটাকে বলা হয়ে থাকে ঘোষ ধ্বনি। আশা করি আমরা যতটুকু আজকের ভিডিওতে পড়লাম তার মধ্যে কোনো প্রশ্ন নেই। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।